সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরান সতর্ক করে জানিয়েছে ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে ওই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে। জ্যেষ্ঠ একজন ইরানি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। ওই কর্মকর্তা বলেন, তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে। তিনি আরও জানান, ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা ঠেকাতে চেষ্টা করার অনুরোধও জানিয়েছে। এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। জানা গেছে এই বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে চলছে তেহরান। তবে দেশটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় মৃত্যুদণ্ড কার্যকরের কোনো তথ্য এখনও আন্তর্জাতিক মিডিয়ায় আসেনি। এদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। ওয়াশিংটন ও তেল আবিবের উস্কানিতেই ইরানে বর্তমান চরম অস্থিতিশীলতা বিরাজ করছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এর আগে ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়ে বলেন যে খুব শিগগিরই তাদের জন্য মার্কিন সহায়তা আসছে। কিন্তু কি সেই সহায়তা, সেটা নিয়ে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে বিশ্লেষকদের মনে। কেউ কেউ মনে করছেন এই সহায়তা মানে বিক্ষোভকারীদের পক্ষে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাও হতে পারে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে দমন পীড়নের ভয়াবহ চিত্র উঠে এসেছে মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যানে। যুক্তরাষ্ট্র ভিত্তিক এক সংস্থার প্রতিবেদনে জানা যায়, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ২,০০০ মানুষ নিহত হয়েছেন। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে যে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বিক্ষোভকারীদের উৎসাহিত করে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন, কারণ তাদের বড় মূল্য দিতে হবে। ইরানের বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এমন ঘোষণায় বিক্ষোভ আরও বেড়েছে এবং সেটা দমনে প্রাণহানিও বাড়ছে। মার্কিন প্রেসিডেন্টের এই সরাসরি হস্তক্ষেপ ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি পাল্টা কথার আক্রমণ চালিয়েছেন। তিনিও বলেন, ইরানি জনগণের প্রধান হত্যাকারীদের তালিকা যদি করা হয় তবে ১ নম্বরে থাকবেন ট্রাম্প এবং ২ নম্বরে থাকবেন নেতানিয়াহু। লারিজানি মনে করেন, বিদেশি শক্তির এই নির্লজ্জ হস্তক্ষেপেই শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এর আগেও ২ জানুয়ারি ট্রাম্প যখন বলেছিলেন যে ইরান সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালালে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে আসবে, তখন লারিজানি সতর্ক করেছিলেন যে আমেরিকার এই হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং শেষ পর্যন্ত খোদ আমেরিকার স্বার্থই ধ্বংস করবে। বর্তমানে ইরান সরকার দাবি করছে যে তারা অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সক্ষম এবং বিদেশি কোনো সহায়তা বা হস্তক্ষেপের প্রয়োজন নেই। তবে বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্পের ধারাবাহিক সমর্থন এবং ইসরায়েলের গোপন সহযোগিতার অভিযোগ তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ককে এক ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। লারিজানির এই কড়া বার্তা স্পষ্ট করে দিচ্ছে, ইরান এই বিক্ষোভকে এখন কেবল অভ্যন্তরীণ বিষয় হিসেবে নয়, বরং একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির ভবিষ্যৎ এখন ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ এবং তেহরানের প্রতিরক্ষা কৌশলের উপর নির্ভর করছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ইরানে আক্রমণের জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একটি অজুহাত খুঁজছিল। সেটা মনে হয় তারা পেয়ে গেছে এবং যে কোনো সময় ইরানে ভয়াবহ হামলা শুরু হতে পারে। অন্যদিকে ইরানও পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র হামলা করলেই পাল্টা জবাব হিসেবে তুরস্ক, আরব আমিরাত এবং সৌদিতে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে তেহরান।
দখল করতে আসলে ট্রাম্পকে এক হাত দেখে নেওয়ার ঘোষণা দিল গ্রিনল্যান্ডের সরকার। কোন অস্ত্রের বলে তারা ট্রাম্পের সাথে টেক্কা দিতে যাচ্ছে সে আলোচনায় সয়লাব সমাজ পাতা। হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের একটি বৈঠক হতে যাচ্ছে, যা ঘিরেও জন্ম নিয়েছে আরো অনেক জল্পনা কল্পনা। এছাড়া গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোও তাদের অবস্থান স্পষ্ট করেছে। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে গ্রিনল্যান্ডবাসী আমেরিকান হতে চায় না, আবার ডেনমার্কের অধীনেও থাকতে আগ্রহী নয়। তাদের লক্ষ্য একটাই, নিজেদের স্বতন্ত্র পরিচয়ে গ্রিনল্যান্ডবাসী হিসেবে টিকে থাকা এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করা। গ্রিনল্যান্ড সরকার স্পষ্টভাবে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই নিজেদের ভূমি দখল করতে দিবে না। দ্বীপটির প্রশাসনিক নেতৃত্ব বলেছে ন্যাটোর সদস্য হিসেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং বিদেশি কোনো দখলদার এই কাঠামোকে পরিবর্তন করতে পারবে না। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। ড্যানিশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির বৈঠক শেষে রাসমুসেন বলেন, জেডি ভ্যান্স নিজেই আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বৈঠকটি হোয়াইট হাউসে আয়োজন করা হবে। ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত থাকবেন। রাসমুসেন জানান, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাম্প্রতিক কঠোর মন্তব্যের পরই এই বৈঠকের অনুরোধ জানানো হয়। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের আগ্রহের কথাও রয়েছে। এদিকে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী ট্রোলস লুন্ড পোলসেন ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনায় বসছেন, যেখানে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান মোর্সফেল্টও থাকবেন। ওদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুটে ক্রোয়েশিয়ায় এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ব্যাখ্যা করেছেন, বরফ গলে নতুন সামরিক ও বাণিজ্যিক পথ খুলছে, যা রাশিয়া এবং চীনের সক্রিয়তাকে বাড়িয়ে তুলতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেছেন, অন্য দেশের নাম ব্যবহার করে নিজের স্বার্থ সাধন করা যুক্তরাষ্ট্রের উচিত নয়। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আর্কটিক অঞ্চলে সব দেশের অধিকার সম্মান করতে হবে, যার মধ্যে গ্রিনল্যান্ডের নিরাপত্তাও অন্তর্ভুক্ত। গ্রিনল্যান্ডের মুখপাত্র জানিয়েছেন, কোনো বিদেশি শক্তি দ্বীপের প্রশাসন বা ন্যাটোর নিরাপত্তা কাঠামোকে অগ্রাহ্য করতে পারবে না। তিনি বলেন, দ্বীপটি বিক্রয়যোগ্য নয় এবং এর নিরাপত্তা ন্যাটোর আওতায় থাকবে। ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, দ্বীপের ভবিষ্যৎ ও নিরাপত্তার বিষয়ে ন্যাটো এবং স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলোর সমর্থন এবং ন্যাটোর অংশগ্রহণের কারণে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হচ্ছে। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিরাপদ ও স্থিতিশীল রাখার জন্য ত্রিপাক্ষিক কূটনৈতিক আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, দ্বীপের নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। তবে বিশ্বমোড়ল ট্রাম্প এত সহজে হাল ছেড়ে দিবেন না বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। Iran is on my mind when I see the kind of death. খামেনিকে দমানো ট্রাম্পের জন্য এতটা সহজ হবে না হয়তো। ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্ন ইরান এই মুহূর্তে অতিক্রম করছে এক চরম সংকট। একদিকে খামেনি হাজার হাজার বিক্ষোভকারীর জীবনের বিনিময়ে হলেও ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, অন্যদিকে ট্রাম্পের সহযোগিতার আশ্বাসে আরও মরিয়া হয়ে পড়ছে আন্দোলনকারীরা। ক্ষমতা টিকিয়ে রাখতে এই মুহূর্তে সেনা, পুলিশ ও বাসিদ সদস্য মিলে প্রায় ২০ লাখ সদস্য খামেনির পক্ষে কাজ করছে। এই সশস্ত্র বাহিনীর হাতে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন বিক্ষোভকারীরা। ইরানের বিদ্যমান আইনে এই বিক্ষোভের শাস্তি মৃত্যুদণ্ড। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে ধারণা করা হচ্ছে, এই মুহূর্তে প্রায় ১৮,০০০ বিক্ষোভকারীকে বন্দী করেছে খামেনি। হত্যা করা হয়েছে প্রায় ২৫০০ নাগরিককে। বিশ্লেষকদের কেউ কেউ প্রশ্ন তুলছেন, ট্রাম্পের চোখ রাঙানির জবাবে নিজের দেশের বেসামরিক নাগরিকদের হত্যা করে আন্তর্জাতিক রাজনীতিতে কি বার্তা দিচ্ছেন খামেনি। যদিও যে কোনো হামলা প্রতিহত করে পাল্টা হামলা চালাতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান।
ধারণা করা হচ্ছে ইরানের এই হুঙ্কারের পেছনের শক্তি হিসেবে কাজ করছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। ইরানের বিপদে এই দেশগুলোকে অতীতে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নিতে না দেখা গেলেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। ভেনেজুয়েলার ঘটনা বিশ্ব রাজনীতিকদের নতুন করে ভাবাচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সবগুলো উইং মিলিয়ে সৈন্য সংখ্যা প্রায় ২১ লাখ, কিন্তু ইরানের সাথে যদি রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার সেনারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে ট্রাম্পের সাথে ইসরায়েল যুক্ত হলেও বিশাল এই শক্তির মুখোমুখি টিকে থাকা অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। এই মুহূর্তে সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে পরমাণু অস্ত্র। যদিও আন্তর্জাতিক রাজনীতিতে প্রচারিত হয়েছে যে ইরানের কোনো পরমাণু অস্ত্র নেই, তবে এ ধারণা কতটা বাস্তব তা স্পষ্ট নয়। নিজেদের শেষ রক্ষায় ইরান যদি কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নেয়, তবে সারা বিশ্বে তা খুব নেতিবাচক প্রভাব ফেলতে পারে। রাজনীতি বোদ্ধাদের কেউ কেউ মনে করছেন পরমাণু অস্ত্রের জোরেই ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলছেন খামেনি, নইলে যুক্তরাষ্ট্রের মতো এত শক্তিশালী দেশের সাথে বিবাদে লিপ্ত হওয়াটা অযৌক্তিক। সম্ভবত ট্রাম্পও একই আশঙ্কায় এখনও আগ্রাসী হয়ে ওঠেননি। দুই দেশের বিবাদ এখন পর্যন্ত হুমকি পাল্টা হুমকিতেই সীমাবদ্ধ রয়েছে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্নটি দাঁড়াচ্ছে, ইরানের অভ্যন্তরীণ আন্দোলন কি আদৌ কোনো রেজিম চেঞ্জের দিকে এগোচ্ছে, নাকি এটি খামেনির জন্য আরও কঠোর দমন নীতির অজুহাত হয়ে উঠছে। ইতিহাস বলছে ইরান বারবার সংকটে পড়েছে, কিন্তু প্রতিবারই ধর্মীয় শাসন ব্যবস্থা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। তবে এবারের পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় জটিল, কারণ এখানে যুক্ত হয়েছে সরাসরি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ এবং ট্রাম্পের প্রকাশ্য হুমকি। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের কৌশল দুইমুখী। একদিকে প্রকাশ্যে খামেনি সরকারকে চাপে রাখা, অন্যদিকে ইরানের অভ্যন্তরীণ অসন্তোষকে নীরবে উস্কে দেয়া। এই কৌশল সফল হলে ইরানকে সরাসরি সামরিক সংঘাতে না জড়িয়েই দুর্বল করা সম্ভব। কিন্তু এই খেলায় বড় ঝুঁকিও রয়েছে। ইরান যদি মনে করে তার অস্তিত্বই হুমকির মুখে, তাহলে তারা মধ্যপ্রাচ্যে জুড়ে থাকা নিজেদের মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলোকে সক্রিয় করে তুলতে পারে, যে আশঙ্কাই এখন বাড়ছে। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে শিয়া মিলিশিয়া, ইয়েমেনে হুতি বিদ্রোহী, সবাই ইরানের কৌশলগত নেটওয়ার্কের অংশ। একযোগে এই শক্তিগুলো সক্রিয় হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য পরিস্থিতি সামাল দেয়া অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। তখন যুদ্ধ আর কোনো একক দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তার রূপ নিতে পারে একটি বৈশ্বিক সংঘাতে। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার সরাসরি যুদ্ধে নামবে এমন সম্ভাবনা ক্ষীণ হলেও কূটনৈতিক সমর্থন, অস্ত্র সরবরাহ ও গোয়েন্দা সহযোগিতার মাধ্যমে তারা ইরানকে শক্ত অবস্থানে রাখতেই পারে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আগ্রাসী ভূমিকার পর এই দেশগুলোর প্রতিক্রিয়া বিশ্লেষকদের মনে করিয়ে দিচ্ছে, বিশ্ব এখন আর এক মেরু নয়, শক্তির ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ট্রাম্পের জন্য খামেনিকে দমানো সহজ হবে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সরাসরি হামলা মানেই অনিশ্চিত ভবিষ্যৎ, আর পিছু হটা মানেই দুর্বলতার বার্তা। ফলে দুই পক্ষই আপাতত হুমকি আর পাল্টা হুমকির রাজনীতিতে আটকে আছে। বিশ্বে এখন একটাই প্রশ্ন, এই উত্তেজনার শেষ কোথায়? ইরানের রাস্তায় আরও রক্ত ঝরবে, নাকি শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের পথে হাঁটবে ওয়াশিংটন ও তেহরান, নাকি পরমাণু আতঙ্ককে পুঁজি করে বিশ্ব ঢুকে পড়বে আরেকটি ভয়াবহ অনিশ্চয়তার যুগে? আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বিভিন্ন বিশ্লেষকদের দাবি, ইরান ইস্যুতে সামান্য ভুল হিসেবেও আমেরিকা ইসরায়েল জোটের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাহলে কি ইরান আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প? যদি তাই হয়, তাহলে কি এবার সরাসরি যুক্তরাষ্ট্র হামলা চালাবে, নাকি ইসরায়েলকে দিয়েই ফের যুদ্ধ শুরু করবে? এমন নানা প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব গণমাধ্যমে। পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ উত্তেজনায় যুক্তরাষ্ট্রের নাক গলানো নতুন কৌতূহল তৈরি করেছে। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ উপদেষ্টাদের নিয়ে ইরান বিষয়ে করণীয় নির্ধারণ করতে বৈঠকে বসেছেন ট্রাম্প।
এদিকে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফিরে আসার সমন জারি করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানকে ঘিরে রাখা 8টি মার্কিন ঘাঁটিতেও নতুন করে যে তৎপরতা দেখা দিয়েছে তা অনেকের মনে সন্দেহের জন্ম দিয়েছে। ইরানের সরকার বিরোধী উত্তেজনা যখন চরম পর্যায়ে, তখন নতুন করে খামেনির সমর্থনে লাখো জনতা রাস্তায় নেমেছে। ইরানের বর্তমান সরকার এবং খামেনির পক্ষে বিপুল সংখ্যক জনতা রাস্তায় নামার পর মার্কিন প্রশাসনের বৈঠক যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর অতি চঞ্চলতা ভয়াবহ কিছুর ইঙ্গিত বহন করছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বিক্ষোভকারীদের ওপর ইরান সরকারের দমন পীড়নের দিকে ইঙ্গিত করে দেশটিতে আবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে ইরান বলেছে, যুদ্ধ না চাইলেও তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে, সংলাপের পথও খোলা রেখেছে তারা। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 2000 বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গ্রেফতার করা হয়েছে 10,500-এর বেশি বিক্ষোভকারীকে। অন্যদিকে নিরাপত্তা বাহিনীর 109 সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। তবে দেশটি বিক্ষোভকারীদের হতাহতের সংখ্যা উল্লেখ করেনি। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বিক্ষোভ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এই বিক্ষোভ শুরুর পর থেকে তেহরানকে একের পর এক হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। সবশেষ গত রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে ট্রাম্পকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, বিক্ষোভকারীদের হত্যার মাধ্যমে তেহরান শেষ সীমা অতিক্রম করেছে কিনা। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা অতিক্রম করা শুরু করেছে দেখে তাই মনে হচ্ছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে ইরান সরকারের পদক্ষেপ যুক্তরাষ্ট্র খুব গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও এর উপর নজর রাখছে, আর আমরা কিছু কঠোর পদক্ষেপের বিষয় মাথায় রেখেছি। আমরা এ নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছাবো। চলমান সংকট সমাধানে তেহরান আলোচনার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে এরই মাঝে আলোচনায় বসেছেন ট্রাম্প। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য বিভিন্ন বিকল্প তৈরি রেখেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে সামরিক হামলা, গোপন সাইবার অস্ত্রের ব্যবহার, তেহরানের উপর নিষেধাজ্ঞা আরও বাড়ানো এবং সরকার বিরোধী বিভিন্ন পক্ষকে সহায়তা দেয়া। এদিকে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 8টি স্থায়ী ঘাঁটি রয়েছে। বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও আরব আমিরাতে যার অবস্থান। এসব ঘাঁটিতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হলে তা প্রতিহত করা কঠিন হবে। ইসরায়েলও যে ইরানের সব হামলা ঠেকাতে ব্যর্থ তা গত বছরের সংঘাতের সময় দেখা গিয়েছিল। হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এ ঘাঁটিগুলোতে কর্মতৎপরতা বৃদ্ধি পেয়েছে। ইরানে ইন্টারনেট বন্ধ করা হয় গত বৃহস্পতিবার রাতে। এরপর 4 দিন ধরে দেশটির ইন্টারনেট বন্ধ রয়েছে বলে জানিয়েছে ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট নেটব্লকস। সরকারের পক্ষে হাজার হাজার মানুষের সমাবেশ হয়েছে রাজধানী তেহরানেও। এ বিক্ষোভে যোগ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সমাবেশ থেকে ইরানের অর্থনৈতিক সংকট সমাধানের আশ্বাস দেন তিনি। পেজেশকিয়ান বলেন, বিক্ষোভকারীদের কথা শোনার জন্য প্রস্তুত সরকার। দাঙ্গাবাজ ও সন্ত্রাসী বিভিন্ন পক্ষকে রুখে দেওয়ার আহ্বানও জানান তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক স্লোগান দেন উপস্থিত মানুষ।